আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঈশান ফিরে এসে দেখলো সৃজা বারান্দায় বসে আছে। ওকে দেখে কিছুই বললই না, বরং মুখ ফুলিয়ে বসে রইল। দৃষ্টি দিল বাইরে। দুপুরের কড়া রোদে মেয়েটা বসে এভাবে ফুলছে কেন ঈশান কিছু বুঝতে পারল না। গলা খাকারি দিয়ে বলল, এক গ্লাস পানি দে তো। সৃজা ছোট্ট ধারালো গলায় জবাব দিল, পারবো না। ঈশান ভ্রু কুঁচকে ফেলল, কেন? সৃজা বলল, তোমার সাইকো প্রেমিকাকে ডেকে আনো, সে দেবে। ঈশান হতবাক কণ্ঠে বলল, ওটা আবার কে? সৃজা বলল, তোমার লিথু। লিথুর নাম শুনে ঈশানের ভ্রুজোড়া কুঁচকে গেল। হাতে রাখা কাপড়টা পড়ে গেল বিছানায়। সৃজা তো একে চেনে না, তাহলে হঠাৎ এর নাম মুখে নিল কেন? কাহিনী কি? ঈশান বারান্দা গিয়ে সৃজার মুখোমুখি হয়ে বসলো। মেয়েটা তাকালো না, আগের নেই মুখ ফিরিয়ে বসে রইল। প্রাঞ্জল ভাবটুকু হারিয়ে গেছে যেন হুট করে। ঈশান সতর্ক চোখে সৃজাকে অবলোকন করে এরপর থমথমে স্বরে প্রশ্ন শুরু দিল, ঘটনা কি, খুলে বলো। সৃজা বলল, কিছু না। বাইরে দৃষ্টি রেখেই ভার গলায় উত্তরটা দিল সৃজা। ঈশান ছোট্ট শ্বাস ফেলে চেয়ারে ঠেস দিয়ে বসলো, এবার যেন নিজের রাগ সামাল দিচ্ছে। সৃজা দৃষ্টি তুলে একবার দেখে এরপর বেশ ক্ষীণভরে জিজ্ঞেস করলো, ওটাকে বিয়ে করলে না কেন? ঈশান বলল, আমার ইচ্ছে। সৃজা বলল, আমাকে করলে কেন? ঈশান এবারও গমগম কণ্ঠে আওড়ালো, আমার ইচ্ছে। সৃজা এবার বেশ চটে গেল, কথা বলাই বৃথা তোমার সাথে। ঈশান বলল, তবুও বলতে হবে। বলেই ঈশান চোখ দুটো খুলে সরাসরি তাকালো। কঠোর দৃষ্টি। সৃজা কুকড়ে গেল, পড়তে পারলো চোখের ভাষা, ঢুক গিলল কিছুটা ভয়ে। নিচের ঠোঁটটা হালকা কামড়ে ভীত দৃষ্টি ছুঁড়ে ক্ষীণ কণ্ঠে বলল, লিথু মেয়েটা তো সুন্দরী, তোমার জন্য 16,000 টাকা দিয়ে চুলও রং করিয়েছে। বেচারিকে কেন ধোকাটা দিলে? ঈশানের চোখের দৃষ্টি শীতল হয়ে এলো, তবে খেপাটে গলায় বলল, মুখ ধুয়ে তোর সামনে এসেছিল তো? সৃজা থতমত খেয়ে বলল, মানে? ঈশান তীক্ষ্ণ গলায় বলল, বুঝেছি, মুখ ধুয়ে তোর সামনে আসেনি, তাহলে অবশ্যই তাকে সুন্দরী না বলে বান্দরী বলতি। আর শোন, চুলে রং দেওয়া বিলাতি বান্দর আমার একদম রুচবে না। নিয়ম করে প্রতিবেলা বমি করতে হতো। বমির যন্ত্রণা থেকে শরীরকে মুক্তি দিতে পিওর একটা মেয়ে খুঁজছিলাম, যে কাঁদলে গালে দেওয়া মেকআপের প্রলেপ খসে পড়বে না। খুঁজে খুঁজে তোকে পেয়ে গেলাম, তাই ধরে বেঁধে বিয়ে করে নিয়েছি, বুঝলি? সৃজাকে আহম্মক বানিয়ে উঠে চলে গেল ফ্রেশ হতে। সৃজা নিজেও ঘরে চলে এলো। এরপরই ওর মাথায় কথাগুলোর মানে ধরা দিল। ঠোঁটের কোণে ফুটে উঠল বিচিত্র হাসি। ঈশান ফ্রেশ হয়ে বেরোতেই দেখলো সৃজা দরজার সামনে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। সে অবাক ভঙ্গিতে গামছাটা নিয়ে মাথা মুছতে গেলে আচমকায় তার ক্ষীণ দৃষ্টি পড়ল সৃজার গলার বিউটি বোনের দিকে। থমকে গিয়ে সে জিজ্ঞেস করলো, ব্যাপার কি, ওখানে আঁচড় দিল কে? আমি তো কিছু করিনি। সৃজার কান গরম হয়ে গেল। চমকে উঠে ওড়না দিয়ে ঢাকতে ঢাকতে বলল, নির্লজ্জতার সীমা অতিক্রম করো না, আমি কিন্তু তোমার নাকে মুখে 2-4 ঘাল লাগাতে পারি। ঈশান সোজা হয়ে দাঁড়ালো, রুক্ষ স্বরে বলল, কে করেছে? সৃজা মুখ নামিয়ে বলল, লিথু। ঈশানের কপালে ভাঁজ পড়ল, তারপর বলল, কেন? সৃজা বলল, তোমার জন্য। বাকিটা আর বলতে হলো না সৃজাকে। বুঝে নিল ঈশান। রক্তাক্ত হয়ে এলো ওর চোখ জোড়া। মুখে ফুটে উঠল কঠোরতা। ভেজা চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দিয়ে গামছাটা ছুঁড়ে মারল টেবিলের উপর। এরপর তিরিকি মেজাজে ফোন হাতে বারান্দায় চলে গেল কাউকে ফোন করার উদ্দেশ্যে। সৃজা চুপচাপ দেখে যাচ্ছিল ওর কর্মকাণ্ড। পরিস্থিতি কোথায়, কোন দিকে যাচ্ছে, কাহিনী উদ্দেশ্য কি বুঝতে পারছিল না। কান পেতে শুনলো ঈশান ফোনে কাউকে বলছে, আমার সামনে পড়লে মেকআপের নিচে থাকা কুৎসিত মুখটা টেনে ছিঁড়ে ফেলবো, সামলা শালিকে, ওয়ার্নিং রইল। এরপর আরো কিছু বলল ঈশান, কিন্তু সৃজা আর কান পাতল না, আনমনে হেসে ফেলল। বুকের ভেতর কিসের একটা ঢেউ প্রফুল্লতা ছড়িয়ে গেল। ঈশানের রক্তাক্ত মুখপানের দিকে চেয়ে মনে হলো এই রাগচোটা মাথা গরম লোকটার কাছে সে নিরাপদ। বিয়ের দিনের কুৎসিত স্মৃতিগুলো এক লাহমায় যেন নষ্ট করে দিয়েছিল, তেমনি লিথু নামক উটকো ঝামেলাটাকেও কেমন ঝেড়ে মুড়ে দিচ্ছে। সৃজা চোখ বুলল প্রশান্তির নিঃশ্বাস ফেলে। ভাবলো দুদিন আগের কাণ্ডগুলো। মাতৃত্বহীন 2 বোন তারা, সৃজা আর এলিজা। ফুপু নীলু বেগম সেই ছোট বয়স থেকেই মানুষ করছে তাদের। এদিকে তাদের বাবা নাইমুর সাহেব স্ত্রী বিয়োগের সুখ আর তার অ্যাক্সিডেন্টের সঠিক বিচার না পাওয়ায় সুখ সইতে না পারার পর থেকে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড মানুষ। ইদানিং আরও একবার স্ট্রোক করে কাহিল হয়ে পড়েছেন। এই অসুস্থতার দরুন ওদের বাড়িতে ইদানিং ঘন ঘন যাতায়াত হচ্ছিল ঈশানের, যেটা আশেপাশের ফ্ল্যাটে মানুষজন ভালোভাবে দেখছিল না। মাহারা দুটো মেয়ের বাড়িতে একই ছেলে রাত বিরাতে ঘন ঘন যাচ্ছে, এটা তারা ভালো চোখে নেয়নি। বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য আর বানানো কাহিনী ছড়িয়ে দিয়েছিল এলাকাতে, যার কারণে ঘর থেকে বের হওয়াটা মুশকিল হয়ে পড়েছিল ওদের ফুপু আর 2 বোনের জন্য। এলিজা যদিও মুখের উপর জবাব দিয়ে অনেককে চুপ করে দিয়েছিল, কিন্তু সৃজা প্রতিবাদ করেও রেহাই পায়নি। সেদিন ভার্সিটির ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এলাকার কিছু দুষ্ট প্রকৃতির ছেলে ওকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সৃজা যখন নিজেকে রক্ষা করতে চায়ের দোকানে বসে আড্ডা দিতে থাকা মুরব্বীদের সাহায্য চাইতে গিয়েছিল, তখন তারা মুখের উপর কটাক্ষ করে বলে, তুমি নাইমুরের মাইয়া না? জাগো বাসায় লম্বা একটা পোলা দিন রাত বিবেচনা না কইরাইয়া, হ্যাঁ তোমাগো বাসা বাড়িতে তো এখন এইসবই চলে। ভালো মানুষগো বাসায় তো ছেলে মানুষ আসে না। বাজারি মাইয়াগো রাস্তাঘাটে একটু একটু এগুলো সহ্য করণই লাগে, এটা অস্বাভাবিক কিছু না। ঈশানকে ইঙ্গিত করে কথাগুলো বলা হচ্ছে। এটা যখন সৃজা বুঝতে পারলো তখন সে আহাম্মক হয়ে গিয়েছিল।
কেন জানে না, রাগে জ্বলে উঠেছিল শরীরের প্রতিটি কোষ। একটা বিপদগ্রস্ত মেয়েকে কোথায় ওরা সাহায্য করবে তা না, উল্টে ওকেই বাজারি মেয়ে বানিয়ে দিল। ঘৃণা মেশানো কণ্ঠস্বরে সৃজা বলেছিল, যাকে নিয়ে আপনারা এসব বানোয়াট কথা ছড়াচ্ছেন সে আমার বড় ভাইয়ের মতো। তাকে আমরা সম্মানের চোখে দেখে এসেছি সব সময়। ভাই বোনের সম্পর্ককে আপনারা এতটা নিচু স্তরে নামিয়ে দিয়েছেন, সি! আল্লাহ হেদায়েত দান করুক আপনাদের। কথাগুলো বলার পর হাসি ঠাট্টা ছাড়া আর কিছুই পায়নি সৃজা মুরব্বীদের থেকে। কান্না ভরা চোখ আর বিধ্বস্ত মন মস্তিষ্ক নিয়ে বাড়ি ফিরেছিল। ইলিজা তখন বাড়িতে ছিল না, গেছিল কোচিংয়ে। হঠাৎ সৃজাকে এমন অবস্থায় দেখে নীলু বেগম ঘাবড়ে গিয়েছিল সেদিন। সৃজাকে জোর করেও কিছু জানতে পারছিলেন না তিনি। মেয়েটা ফুপুকে জড়িয়ে ধরে শুধু কাঁদছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। নীলু বেগম ভেবেছিল এলিজা ফিরেছে। সৃজাকে রেখেই কে এসেছে দেখতে যান। পিপ হোল না দেখেই তিনি মেন ডোর খুলে দেন আর দেখেন পাশের বাড়ির মালিক আর তাদের স্ত্রী সানমুখে দাঁড়িয়ে থাকে। নীলু বেগম কিছুই বুঝতে পারেন না, এই দুই কুচুটে বর বউর সময় কেন তাদের বাড়িতে। তবুও তিনি ভদ্রতার সূচক হেসে ভেতরে আসতে বলতেই মালিকের স্ত্রী বাঁকা চাহনি নিক্ষেপ করে একটি ফোন এগিয়ে ধরে তার দিকে। নীলু বেগম কপালে ভাঁজ ফেলে তাকাতেই বলে, আপনাকে বড় মায়ের কাণ্ডকীর্তি দেখেন। নীলু বেগম অবুঝ চোখে ফোনের স্ক্রিনে দৃষ্টি দিতেই দেখেন কোলের মুখে কয়েকটা ছেলের সামনে ওড়নাবিহীন দাঁড়িয়ে আছে সৃজা। বুকে আড়াআড়ি হাত রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ছেলেগুলোকে বলছে তার ওড়না ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ছেলেরা তার কথা না শুনে মজা ওড়াচ্ছে। আকারে ইঙ্গিতে অশ্লীল ভাষা প্রয়োগ করছে। বাজারি মেয়ে আখ্যা দিচ্ছে আর আমজনতা মজা গেলছে। ভিডিওটা দেখে নীলু বেগম মাথায় তালু গরম হয়ে গেল। সৃজা তাহলে এজন্যই কাঁদছে, অথচ মুখ ফুটে কিছুই বলছে না। পথে ঘাটে এভাবে অপদস্থ করা হচ্ছে নির্দোষ মেয়েটাকে, আর সবাই দাঁড়িয়ে মজা ওড়াচ্ছে। কেউ এগিয়ে দুটো প্রতিবাদও করলো না। নীলু বেগমকে এভাবে বুয়ার মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের বাড়ির মালিক একরাশ কেসে উঠলেন। তারপর বলে, অনেক আগেই কইছিলাম মায়া বিয়ে দিয়ে দিন, এত পড়ালেখার দরকার নাই, কিন্তু আমাকে কথা শুনেন নাই। এখন দেখলেন তো কার কথা ফললো। এই বাড়ির মাইয়া গো আর কেউ ফ্রিতে দিলেও নিব না, তই আমি নিমু, কারণ আমার পোলা এখনো পাগল সৃজার জন্যই। মান্তা সিহের পড়ালেখা কম, তাতে কি? পোলাপান গত কিছুর দরকার নাই, টিহা পয়সাই আসল। হ্যাঁ, ইতালি নিয়ে যাইব ওরে বিয়ার পর। এবার একটু দেমাক কমায়া প্রস্তাবটা ভাইবা দেখে নাফা। নীলু বেগম বরাবরই শান্তিপ্রিয়, কিছুটা ভীতু মানুষ, কিন্তু এ পর্যায়ে এসে শরীর জ্বলে ওঠে কথাগুলো শুনে। তৎক্ষণাৎ বলে ওঠেন, আপনারা আসতে পারেন। পাশের বাড়ির স্ত্রী আর মালিক রেগে গিয়েও সামলে নেন নিজেদের। হেসে হেসে বলেন, মায়ার মান সম্মান এখন কিছুই নাই, ভাইবা দেখে নাফা। সারা জীবন আই বুড়ো হইয়া থাকবো, নয়তো অন্যর মনোরঞ্জন করব। ওই একটা পোলা হেনা রাত বিরেতে তার। আচ্ছা, ওই পোলার কি মুরদ নাই বিয়াকরণের, খালি মজা মাস্তি করণের লাগিয়া নাকি আপনি ভাইজিকে দিয়ে ব্যবসা করান? অবশ্য আপনি নিজেরও তো সংসার হয় নাই। ফুপু ভাতিজি সব এক ক্যাটাগরিতে নাম লেখানোর আগে সৃজা মারে আমাকে ঘরে তুইলা দিবেন এই আশায় রইলাম। ওর দোষগুলো মাফ করে দিয়াই ওরে নিব বলে তারা বিদায় নেয়। নীলু বেগম স্তব্ধ হয়ে যান। এত কুরুচিপূর্ণ কথা কিভাবে মুখ দিয়ে বের করলো তারা? ইহসানকে তিনি ছেলের চোখে দেখেন, আর সেই ছেলের সাথে নিজের ভাইজিদের দিয়ে তিনি ব্যবসা করান। ছি! এমন কিছু বলার আগে তাদের মুখের জবান বন্ধ হয়ে গেল না কেন? তিনি বেশ ঘাবড়ে যান। সন্তানহীনা তিনি। স্বামী মারা যাওয়ার পর থেকে ভাইয়ের সংসারে আছেন। তার মা মেয়ে দুটোকেই কোলে পিঠে করে মানুষ করেছেন। কখনো কুশিক্ষা দেননি, বিপথে যেতে দেননি, সুশিক্ষায় বড় করেছেন, আদব কায়দায় শিখিয়েছেন। সেই নম্র ভদ্র মেয়ে দুটোকে নিয়ে এলাকার এত গুঞ্জন রটে গেছে, এটা তো ভালো লক্ষণ নয়। তাছাড়া নীলু বেগম জানেন এরা কোনো সৃজাকে পুত্রবধূ করতে চায় এই চারতলা বাড়িটি হাতিয়ে নিয়ে নিজেদের সীমানা সম্পত্তি বাড়ানোর জন্য। কারণ তাদের মূর্খ নেশাখোর ছেলেটির জন্য কোনো ভালো আর ভদ্র ঘর থেকে প্রস্তাব পাচ্ছে না বলেই গত 2টি বছর যাবৎ ওরা সৃজার পেছনে পড়ে আছে। তাদের মা নেই, বাবা প্যারালাইজড, বলতে গেলে এক প্রকার অভিভাবকহীন। এই চারতলা বাড়িটা ছাড়া কিছু জায়গা জমিও আছে, সব পাবে এই দুটো মেয়েই। এসব ভেবে হাত ধুয়ে লেগে আছে ওদের পেছনে। নীলু বেগম চিন্তায় চিন্তায় দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, মানুষ এত খারাপ কেন, সুযোগ সন্ধানী কেন, কিছুতে না পেয়ে অনায়াসে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়া শুরু করে। অবশ্যই সৃজা এলিজা ভবিষ্যতে অনেক ভালো থাকবে, তার মতো পুরা কপালি ভাগ্য হবে না। মেয়ে দুটো ছোট থেকেই কষ্টে সৃষ্টে বড় হচ্ছে, এখন যদি পড়শিরাই এমন অতিষ্ঠ করে তুলে তাদের জীবন, তাহলে কিভাবে ভালো থাকবে এরা? এসব ভেবেই তিনি কাঁদতে বসেন। সৃজা সবই শুনছিল। নিজের অপদস্থ অবস্থাটিকেও ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। ফুপু আর ইহসানের মতো মানুষকে কুৎসিত ইঙ্গিত করে অপমান করছে। এসব শুনে ওর সকল মনের জোর যেন কোথায় হুট করে হারিয়ে গেল। লজ্জায় আর ঘৃণায় কাউকে নিজের মুখ দেখানোর ইচ্ছেটাও মরে গেল। রাগে দুঃখে একাকী নিজের ঘরে দরজা বন্ধ করে সে অশ্রু বিসর্জন দিচ্ছিল, আর তাতে মনের জোর হু হু করে কমছিল। এলিজা বাড়ি ফিরে সব জেনে রেগে যায়। ফুপুর সাথে মিলে বড় বোনকে দরজা খোলার জন্য অনুরোধ করে, কিন্তু সৃজা শুনছিল না কিছুতেই। হাজারো ডাক অমান্য করেও যখন দরজা খুলছিল না, তখন তারা বাধ্য হয়ে ইহসানকে ফোন দিয়ে সবটা জানায়, আর কিছু একটা করতে বলে। ইহসান এসেছিল সৃজাকে বুঝাতে, কিন্তু সে বুঝছিল না কিছুতেই, এমনকি দরজাও খুলছিল না। ঘন্টা দুয়েক পর যখন ধৈর্যচ্যুতি ঘটে ইহসানের, তখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলে দরজা ভাঙার ব্যবস্থা করবে। সেই কথা শুনে আটকে উঠল সৃজা। অনেকটা ভয় পেয়েই দরজা খুলে দেয়। খোলার পরই সাপটে গালে চর পড়ে। মাথাটা এলোমেলো লাগে সৃজার। দরজা ধরে নিয়ে সামাল দিয়ে যখন ইহসানের দিকে তাকায়,
তখন ওর চোখের ক্ষুব্ধ ভয়াল দৃষ্টির সাথে সাক্ষাৎ ঘটে সৃজার। থমথমে রাগী গলায় সে নির্দেশ ছুড়ে, চল বেরোবি আমার সাথে। সৃজা অশ্রু মুছে ভীত চোখে তাকায়। আমি কোথাও যাব না। ঈশান বলল, কেন? সৃজা বলল, সবাই বাজে কথা বলে তোমায় নিয়ে। ঈশান বলল, কারা বলে? সৃজা বলল, আশেপাশের সবাই। ঈশান বলল, তাদের মুখে ঝামা দিয়ে ঘষে দিতে হবে। সৃজা কিছু বুঝতে পারে না। মানে? ঈশান বলল, বিয়ে করবো তোকে। সৃজা হতবাক হয়ে যায়, স্থির হয়ে পড়ে পা দুটো। অশ্রু শুকিয়ে তখন লেপ্টে আছে গালে। ঈশান ওর হাত ধরে সুধীর শানিত কণ্ঠে বলে, তোর জন্যই তোকে বিয়ে করব। সৃজা তৎক্ষণাৎ নিজের হাতটা ছাড়িয়ে নেয়। সুজা হেঁটে বিছানার উপর বসে পড়ে শক্ত হয়ে। কাঠখোট্টা সরে বলে দেয়, আমি ঠিক আছি, আর দরজা লাগাবো না, কান্নাকাটি করবো না। কেউ তোমায় নিয়ে উল্টাপাল্টা কিছু বললে আমি প্রতিবাদ করব। প্রমিস করছি, তুমি এখন যাও। তবে সৃজার সে অনুরোধ ধূপে টেকেনি। ঈশান নাসুর বান্দা ছিল। ভোগক্ষণ ধরে স্মৃতিচারণ করতে থাকা সৃজা ভাবনার ঘুর কাটলো নিজের বিউটি বোনের উপর ঈশানের হাত ছোঁয়ায়, তার উষ্ণ কণ্ঠের ডাকে। সুন্দরী, কি ভাবছিস? এলিজা বলল, তোমাকে।